আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান, ফতেহাবাদ সিটি গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। আজকে আমরা অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা করাবো হিসাব বিজ্ঞান প্রথম বছরের অধ্যায় 3 ব্যাংক সমন্বয় বিবরণী। আজকে তাহলে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম অধ্যায় 3 ব্যাংক সমন্বয় বিবরণী। আজকে এই অধ্যায়ের উপর আমরা তৃতীয় ক্লাস করাবো। এর আগে এই অধ্যায়ের উপর আরো দুইটা ক্লাস হয়ে গেছে, তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজ থেকে ওই ক্লাসগুলো দেখে নিতে পারো, ওখানে বেসিক নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা তৃতীয় ক্লাস করাবো। আজকে আমরা আলোচনা করব দিনাজপুর বোর্ড 2017। দিনাজপুর বোর্ড 2017। আচ্ছা, তাহলে দেখা যাক, আমরা একটু প্রশ্নটা পড়ে আসি। 9 নম্বর অঙ্ক, দিনাজপুর বোর্ড 2017 9 নম্বর অঙ্ক। 2016 সালে 31 ডিসেম্বর তারিখে 2016 সালে 31 ডিসেম্বর তারিখে একজন ব্যবসায়ী হিসাব বইয়ের তথ্য নিম্নরূপ। এক নম্বরে বলা হয়েছে ব্যাংক বিবরণীতে ব্যাংক জমার উদ্বৃত্ত 20,000। ব্যাংক বিবরণীতে ব্যাংক জমার উদ্বৃত্ত 20,000, তার মানে এখানে বলা হয়েছে পাস বই মোতাবেক ব্যাংক জমা 20,000। ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 20,000। ব্যাংক বিবরণীতে ব্যাংক জমার উদ্বৃত্ত কত টাকা? 20,000 টাকা। এটা ক্রেডিট ব্যালেন্স। পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত কি? ক্রেডিট ব্যালেন্স দেয়া আছে। পাস বই মোতাবেক ব্যাংক বিবরণী মানে কি? পাস বই। ঠিক আছে, তাহলে এরপরে বলা হয় আছে 8,500 টাকার চেক ইস্যু করা হয়েছে যা ব্যাংক উপস্থাপন করা হয়। 8,500 টাকার চেক উপস্থাপন করা হয়েছে, ইস্যু করা হয়েছে, সরি 8,500 টাকার চেক ইস্যু করা হয়েছে, চেক দিয়ে দিছি, তো এখনো ব্যাংক উপস্থাপন করা হয়নি। 6,500 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, যা এখনো ব্যাংক চেক আদায় হয়নি। আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছে, কিন্তু ব্যাংক চেক এখনো আদায় হয়নি। 4 নাম্বার, দেনাদার চেক সরাসরি ব্যাংকে জমা দেওয়া 4,000 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। একজন দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে 4,000, যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক চেক প্রাপ্য বিলের টাকা আদায় করেছে 3,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 400, ধার্যকৃত চার্জ 500 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। কত বলা হয়েছে? 4 নাম্বার এবং 5 নাম্বার দফা জবাব দাও। 4 নাম্বার এবং 5 নাম্বার দফা জবাব দিতে বলছে, আমরা এগুলো জবাব দিব। এটা আমানতকারীর বইতে জবাব দেব। ঠিক আছে, ক জবাব দাও। তাহলে এখানে আমাদের তারিখ, এটা ক্রেডিট টাকা, ডেবিট টাকা বিবরণ, এখানে আমরা জবাব গড়ের মতো করতে পারবো। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে আমাদেরকে 4 নাম্বার এবং 5 নাম্বার দফা জবাব দিতে বলছে, আমরা এখানে 4 নাম্বার দফাটা জবাব দিব। ঠিক আছে, এখানে তারিখ বলা আছে উপরে 2016, 4 নাম্বার, এটা আমরা এভাবে লিখবো 2016 ডিসেম্বর 31। তাহলে 4 নাম্বার দফা বলছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান 4,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিলে এটা নগদান বইতে না লিখলে এখন নগদান বইতে লিখতে হবে। তাহলে জবাব হবে কি? দেনাদার ব্যাংকে জমা দিলে ব্যাংকে টাকা বাড়বে, দেনাদার ব্যাংকে টাকা দিলে ব্যাংকে টাকা বাড়বে। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। ঠিক আছে, দেনাদার ব্যাংকে জমা দিলে ব্যাংকে টাকা বাড়বে আর দেনাদার কমবে। দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ক্রেডিট। কত টাকা জমা দিয়েছে? 4,000। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে 4,000। তাহলে দেনাদার কর্তৃক ব্যাংকে জমা হিসাবভুক্ত হলো। দেনাদার কর্তৃক সরাসরি জমা, সরাসরি ব্যাংকে জমা হিসাবভুক্ত হলো। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা হিসাবভুক্ত হলো। 5 নাম্বার, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের টাকা আদায় 3,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে তাও ব্যাংক হিসাব ডেবিট। ঠিক আছে, প্রাপ্য বিলের টাকা আদায় হয়েছে, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। ঠিক আছে, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। প্রাপ্য বিলের টাকা আদায় হয়েছে কত টাকা? 3,000 টাকা।
এটা কি হবে? প্রাপ্য বিল ব্যাংক কর্তৃক আদায়কৃত বিলের টাকা হিসাবভুক্ত হলো, টাকা হিসাবভুক্ত হলো। তাহলে আমাদেরকে জাবেদা দিতে বলছে, দুইটা জাবেদা দিতে বলছে, দুইটা জাবেদার জন্য 2 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার দফা জাবেদা দিতে বলছে। তাহলে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দিলে ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট 4000 4000। আর 5 নাম্বার বলছে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের টাকা আদায় করেছে 3000, যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যাংকে টাকা বাড়ছে, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। তাহলে এটা আমাদের ক নাম্বার শেষ, দুইটা জাবেদা দিতে হয়েছে, দুইটা জাবেদার জন্য 2 নাম্বার। এরপর যে আমরা একটা খ এবং গ, খ এবং গ জন্য আমরা একটা টেকনিক শিখাইছিলাম, ঠিক আছে? খ এবং গ জন্য একটা টেকনিক শিখাইছিলাম। আমি বলেছিলাম যে আমরা একটা টেকনিকের মাধ্যমে এই অঙ্কটা করব, এই উত্তরের অঙ্কটা করব, ঠিক আছে? টেকনিকটা কি? আচ্ছা, আগে আমরা একটা টেকনিক যেটা শিখেছি সেই জিনিসটা কাজটা করে নিই। গ এবং গ জন্য নগদান বই বা ক্যাশ বই, আর একটা হলো ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক বিবরণী বা ব্যাংক স্টেটমেন্ট। তাহলে আমরা এখানে 2 নাম্বার থেকে আমরা এখানে অ্যানালাইসিস গুলো করব। এখন অ্যানালাইসিস, এটাকে আমরা একটু অ্যানালাইসিস বলি। এই অ্যানালাইসিসের মাধ্যমে অঙ্ক করলে অঙ্কটা একদম সহজ হয়ে যায়। তাহলে দেখো 2 নাম্বার 8500 টাকার চেক ইস্যু করা হয়েছে, যা ব্যাংক উপস্থাপন করা হয়নি। আমরা চেক ইস্যু করলে কাউকে চেক দিয়ে দিয়েছি, পাওনাদারকে দিয়ে দিয়েছি, তাহলে নগদান বই টাকাটা মাইনাস করেছে, 2 নাম্বার দফা যাবে, নগদান বই টাকাটা মাইনাস করেছে, বিয়োগ করেছে, কিন্তু ব্যাংকে টাকাটার জন্য যাকে দিছি পাওনাদার এখন ব্যাংকে উপস্থাপন করে নাই চেকটা, ব্যাংকে টাকা তোলার জন্য ব্যাংকে যায় নাই, তার মানে ব্যাংক থেকে টাকাটা এখনো উত্তোলিত হয় নাই, মানে এই চেকের টাকাটা ব্যাংকে এখনো লেখা হয় নাই, তার মানে এই জায়গার টাকাটা ব্যাংক এখনো প্লাস অবস্থায় আছে, জমা অবস্থায় আছে। আমি খালি ঘর কেন দিছি? কারণ এটা এখনো ব্যাংকে উপস্থাপন করে নাই, ব্যাংকে লিখে নাই। এরপর 3 নাম্বার 6500 টাকা চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু এখনো ব্যাংক থেকে আদায় হয়নি। আমরা দেনাদার কাছ থেকে কোনো চেক পেলে, কারো কাছ থেকে কোনো চেক পেলে ওই চেকের টাকাটা আদায় করার জন্য আমি আমার অ্যাকাউন্টে জমা দেব। ব্যবসায়ী তার অ্যাকাউন্টে জমা দিয়েছে কত টাকা চেক? 6500 টাকা চেক। তাহলে 6500 টাকা চেক আদায়ের জন্য জমা দিলে নগদান বই মনে করবে আদায় হয়ে গেছে বা আদায় হবে, সেজন্য নগদান বই তার ডেবিট পাশে লিখে ফেলেছে, সে যোগ করে ফেলে। তো ব্যাংক কর্তৃক আদায় হয় না, ব্যাংক এখনো আদায় করতে পারে নাই, তাহলে ব্যাংক এখনো লিখে নাই, তার মানে ব্যাংকে টাকাটা এখনো কম অবস্থায় আছে, মাইনাস অবস্থায় আছে। এটা বুঝতে হবে। আদায়ের জন্য চেক জমা দিলে নগদান বই লিখে ফেলে, কিন্তু ব্যাংক লিখবে কখন? যখন আদায় হবে, কিন্তু এখনো আদায় হয় নাই, সেজন্য এখনো ব্যাংক লিখে নাই। তাহলে আদায় না হওয়া পর্যন্ত ব্যাংকে কম অবস্থায় আছে, জন্য এখানে মাইনাস। আর নগদান বই কি লিখে ফেলছে? আদায়ের জন্য জমা দিয়েছে, ও মনে করছে আদায় হয়ে গেছে, তাহলে ও প্লাস লিখে ফেলছে। 4 নাম্বার দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান 4000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান 4000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে সরাসরি ব্যাংকে জমা দান 4000 টাকা, সরাসরি ব্যাংকে জমা দিচ্ছে, তাহলে ব্যাংক এটা জমাও হয়েছে 4000, কে লিখে নাই? নগদান বইতে লিখে নাই, নগদান বইতে লিখে নাই, নগদান বই টাকাটা কি অবস্থা আছে? মাইনাস অবস্থায় আছে। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান 4000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যাংকে প্লাস, নগদান বই লিখে না, কে লিখে না? নগদান বই, নগদান বই প্লাস দেনাদার আদায় করলে জমা দিলে নগদান বই যোগ করার কথা লিখে নাই, তাহলে নগদান বই টাকাটা কম অবস্থায় আছে, মাইনাস অবস্থায় আছে। 5 নাম্বার ব্যাংক হচ্ছে প্রাপ্য বিলের টাকা আদায় করেছে 3000, যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যাংক প্রাপ্য বিলের টাকা আদায় করলে ব্যাংক যোগ করেছে 3000 টাকা, কিন্তু নগদান বই লেখা নাই, নগদান বই টাকাটা লেখা হয় নাই, খালি ঘর মান লেখা হয় নাই, তাহলে মাইনাস অবস্থায় আছে। 6 নাম্বার ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 450, সুদ এটা কে লিখছে? ব্যাংক 450, তো নগদান বই এখনো লিখে নাই। ব্যাংক চার্জ, বাধ্যকৃত চার্জ, এটা ব্যাংক থেকে কেটে নেবে 500 টাকা, কিন্তু নগদান বই এখনো লিখে নাই, নগদান বই টাকাটা প্লাস অবস্থা। সুদের টাকাটা নগদান ব্যাংকে প্লাস, নগদান বইয়ে মাইনাস, এগুলো গরমিল, অর্থাৎ এক জায়গায় প্লাস থাকলে আরেক জায়গায় মাইনাস থাকবে, এক জায়গায় লিখলে আরেক জায়গায় লিখবে না, এটার কারণে এভাবে লেখা হয়েছে। তাহলে এবার আমরা খ নাম্বারটা করব।
খ নম্বরে বলছে কেবল ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে এমন লেনদেনগুলোর পরিমাণ নির্ণয় করো। এই অ্যানালাইসিসটা করলে ব্যাংক সমন্বয় বিবরণী করতেও সহজ হবে। খ নাম্বার যদি এরকম কোনো কিছু বলা থাকে কেবল ব্যাংকে লেখা হয়েছে, কেবল নগদান বইতে লেখা হয়েছে, এগুলো লিখো, বা যেগুলো লেখা হয় না এগুলো লিখো, তখন এই চারটার মাধ্যমে ইজি হয়ে যায়। তাহলে বলছে কেবল ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে এমন লেনদেন সমূহের পরিমাণ নির্ণয় করো। তাহলে ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে কোনগুলো? লাস্টের চারটা। এগুলো একদম সহজ হয়ে যায় অ্যানালাইসিস করলে। লাস্টের চারটা এগুলো ব্যাংকে লেখা হয়েছে, অর্থাৎ 4, 5, 6 এগুলো ব্যাংকে লেখা হয়েছে। তাহলে আমরা লিখে ফেলি। খ নাম্বার কেবল ব্যাংকে লেখা হয়েছে এমন টাকার পরিমাণ। ক্রমিক বিবরণ টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কেবল ব্যাংকে লেখা হয়েছে কোনটা? 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। ব্যাংকের দিকে যে টাকাগুলো আছে এগুলো ব্যাংকে লেখা হয়েছে, আর এই দুটো নগদান বই লেখা হয়েছে। তাহলে ব্যাংকে লেখা হয়েছে 4 নাম্বার। 4 নাম্বারে কি বলছে? 4 নাম্বার বলছে দানাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। দানাদার কর্তৃক সরাসরি, প্রশ্নটা দেখে দেখে লিখবো, ব্যাংকে জমা, যা নগদান বইতে লেখা হয়নি। দানাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, যা নগদান বইতে লেখা হয়নি 4000। 5 নাম্বার দফা। হ্যাঁ, 5 নাম্বারে বলছে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের টাকা আদায় করেছে। ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের টাকা আদায় করেছে। ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের টাকা আদায়। ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের টাকা আদায় কত টাকা? 3000। তারপর ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর 450। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। যোগ করলে যা হয়, তাহলে এখানে আমরা 7,950 টাকা মোট 7,950 টাকা আমাদের খ নাম্বার। একটু জন্য 4 নাম্বার কেবল ব্যাংকে লেখা হয়েছে এমন টাকার পরিমাণ। তাহলে একটু বোঝা গেছে। আমরা আবার বলছি কেবল ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে এমন লেনদেনের পরিমাণ। তাহলে যেগুলো ব্যাংকে লিখেছে কিন্তু নগদান বই লেখা নাই, তাহলে আমরা এখানে লিখেছিলাম যেমন দানাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে, তাহলে এটা ব্যাংকে যোগ হয়ে গেছে কিন্তু এখন নগদান বই লিখে নাই, তার মানে নগদান বই মাইনাস অবস্থায় আছে। ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের টাকা দেয়, তাহলে এটা ব্যাংকে লিখেছে যেটা নগদান বই লেখা হয়নি। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর এবং ধার্যকৃত চার্জ এগুলো ব্যাংকে লিখে কিন্তু নগদান বই লেখা হয়নি, তাহলে এগুলো লিখতে বলা হয়েছে। তাহলে এই চারটা করে করলে আমরা এখানে লিখেছি যেগুলো নগদান বই থেকে লেখা হয় এগুলো খালি কর বক্স দিছি, ঠিক আছে, আর যেগুলো ব্যাংকে লেখা হয় এগুলো ব্যাংকের পাশে খালি করে দিছি। তাহলে এটা করলে ইজি হয়ে যায় একদম। এখন আমরা গ করব, ব্যাংক সমন্বয় বিবরণ। গ, ব্যাংক সমন্বয় বিবরণ। চার্টের মাধ্যমে করলে আমরা একটা সূত্র শিখেছিলাম, এটার মাধ্যমে করলে অঙ্কটা একদম সহজ হয়, ঠিক আছে। ব্যাংক সমন্বয় বিবরণে, ব্যাংক সমন্বয় বিবরণে তাহলে এখানে লেখা আছে ব্যাংক বিবরণে যে ব্যাংক জমা, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা। ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা কত? 20,000। বিবরণ টাকা। কিছু জিনিস যোগ হবে আর কিছু বিয়োগ হবে। তাহলে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা মানে 5 ভাগ মোতাবেক ব্যাংক জমা মানে ক্রেডিট ব্যালেন্স। ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা 20,000 ক্রেডিট ব্যালেন্স। আমরা একটা সূত্র শিখেছিলাম, আমরা বলেছিলাম যে যদি ডেবিট ব্যালেন্স দ্বারা অঙ্ক শুরু করে তাহলে ব্যাংকে যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ, আর যদি ক্রেডিট ব্যালেন্স দ্বারা অঙ্ক শুরু করি তাহলে ক্যাশ বই, সির সাথে সির মিল। ক্রেডিট ব্যালেন্স দ্বারা শুরু করলে ক্যাশ বই যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। ক্রেডিট ব্যালেন্স দ্বারা অঙ্ক শুরু করলে ক্যাশ বই যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। তাহলে ক্রেডিট ব্যালেন্স, তাহলে 5 ভাগ মোতাবেক ব্যাংক জমা বা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা হলো ক্রেডিট ব্যালেন্স।
তাহলে ক্রেডিট ব্যালেন্স দ্বারা অঙ্ক শুরু করলে ক্যাশ বই যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। যেমন এটা বিয়োগ আছে, এটা বিয়োগে বসবে, এটা যোগ আছে যোগে বসবে, এটা বিয়োগ, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস। এখানে যেটা প্লাস আছে সেটা প্লাসের পাশে বসবে, যেখানে মাইনাস আছে মাইনাসের পাশে বসবে। এটা হলো টেকনিক, একদম ইজি এইভাবে অঙ্ক করলে। তাহলে ক্রেডিট ব্যালেন্স দ্বারা অঙ্ক শুরু করলে ক্যাশ বই যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। তাহলে দেখো হ্যাঁ 2 নাম্বার ৮৫০০ টাকার চেক ইস্যু করা হয়েছে যা ব্যাংক উপস্থাপন হয়নি। ঠিক আছে, ৮৫০০ টাকার চেক ইস্যু করা হয়েছে। তাহলে এখানে এটা নগদান বই চেক ইস্যু করলে নগদান বই মাইনাস করেছে। তাহলে আমরা সূত্র শিখেছিলাম ব্যাংক বিবরণী অঙ্ক শুরু করলে কি ক্রেডিট ব্যালেন্স দ্বারা অঙ্ক শুরু করলে ব্যাংক নগদান বই যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ, ক্যাশ বই যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। ক্রেডিট ব্যালেন্স দ্বারা শুরু করলে সির সাথে সি মিলবে। ঠিক আছে, তাহলে ৮৫০০ মাইনাস, হ্যাঁ এটা লিখবো ইস্যু, এটা 1 নাম্বার ইস্যুকৃত চেক, কৃত চেক উপস্থাপন হয়নি। ইস্যুকৃত চেক উপস্থাপন হয়নি কত টাকা? ৮৫০০। এরপর 3 নাম্বার কি ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি, এটা প্লাস। এখানে কি চিহ্ন আছে? ক্রেডিট ব্যালেন্স দ্বারা শুরু করলে নগদান বই যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। এটা মাইনাস আছে মাইনাসে লিখছি, এটা প্লাস আছে প্লাসে লিখছি। ঠিক আছে, আদায়ের জন্য জমাকৃত চেক কত টাকা? ৬৫০০ টাকা। 4 নম্বরে বলছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, এটা মাইনাস আছে। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, দেনাদার কর্তৃক সরাসরি জমা, ব্যাংকে জমা, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 4 নাম্বার। এটা কত টাকা? ৪০০০। ঠিক আছে, 5 নাম্বার বলছে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের টাকা আদায়, এটাও মাইনাস অবস্থায় আছে। ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের টাকা আদায়, টাকা আদায়, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের টাকা আদায় কত? ৩০০০। 4 নাম্বারে ব্যাংক কর্তৃক সুদ, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, মঞ্জুরকৃত সুদ ৪৫০। আর ধার্যকৃত চার্জ, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ কত টাকা? ৫০০। তাহলে সহজ সূত্র হলো ব্যাংক বিবরণী যে ব্যাংক জমা বা ক্রেডিট ব্যালেন্স দ্বারা অঙ্ক শুরু করলে ক্যাশ বই যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। আমরা 4টা করব, তারপর এই ক্যাশ বইয়ের 5টা থাকবে শুধুমাত্র। তাহলে এখানে ৭০০০ যোগ করলে তাহলে ২৭০০০, আর এখানে যোগ করলে ৮৫০০, আর ৭ ১৫৫০০, ১৫৯৫০। তাহলে এটা আসবে নগদান বই মোতাবেক ব্যাংক জমা, নগদান বই মোতাবেক ব্যাংক জমা। তাহলে 5 বার মোতাবেক ব্যাংক জমা দেওয়া অঙ্ক শুরু করলে নগদান বই মোতাবেক ব্যাংক জমা বের হবে। তাহলে ২৭০০০ থেকে ১৫০০০ যোগ বাদ দিলে ৯৫০ বাদ দিলে কত হবে? ১১০০০ মনে হয়, ০৫০, এটা ৯ হয়ে গেছে, এটা ৬ ১ ১ ০ ১১০৫০, ১১০৫০। তাহলে একদম সহজ সূত্র। নগদান বই দ্বারা অঙ্ক শুরু করলে নগদান বই মোতাবেক ব্যাংক জমা, মানে ডেবিট ব্যালেন্স দ্বারা অঙ্ক শুরু করলে ব্যাংকে যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। ডেবিট ব্যালেন্স দ্বারা অঙ্ক শুরু করলে ব্যাংকে যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। আর ক্রেডিট ব্যালেন্স দ্বারা অঙ্ক শুরু করলে ক্যাশ বই যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। তাহলে এই 4টা করলে আমাদের দুটো সুবিধা, একটা হলো ব্যাংক সম্বন্ধে বিবরণীটা ইজি লেখা যায়, আর একটা হলো কেবল ব্যাংকে লেখা হয়েছে, কেবল নগদান বইতে লেখা হয়েছে, যেগুলো ব্যাংকে লেখা হয় না, যেগুলো নগদান বইতে লেখা হয় না তার পরিমাণ নির্ণয় করতে বললে এগুলো ইজিলি করতে পারবো। আজকে এতটুকু পর্যন্ত। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আমরা ওগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।